টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন, অংশ নিলেন বিশেষ দোয়া ও মোনাজাতে। কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে চট্টগ্রামের ইডিজেড এলাকায় তরুণ নিহত, শিশু হত্যার চেষ্টায় ঘটনায় ফয়েজলেক থেকে 2 জন গ্রেফতার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10:05 টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এরপর জাতির জনকের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেখানে। এরপর বঙ্গবন্ধু সহ 15 আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকাল 10:45 দিকে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান সরকার প্রধান। তার সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। শ্রদ্ধা জানানো শেষে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দারিয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। পরে বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে আজও ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে ফ্লাইটগুলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি ফ্লাইট আছে। আজ রাত 2:45 এবং ভোর 5টায় ছেড়ে গেছে 2টি। এরপর দুপুর 1টা এবং বিকেল 5টায় আরও 2টি ফ্লাইট রয়েছে। প্রথমে 2 ফ্লাইটে 832 জন মুসল্লি দেশ ছেড়েছেন। সৌদিয়া এয়ারলাইন্সের ভোর 4টায় একটা ফ্লাইট ছেড়ে গেছে। ফ্লাইনাসে আজ 4টি ফ্লাইট ছেড়ে যাবে। রাত 2:25 প্রথমটা ছেড়ে গেছে। ভোর 6:25 দ্বিতীয়টি, বিকেল 4:10 এবং সন্ধ্যা 7:10 আরও 2টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সবকিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এজেন্সিগুলো সবকিছু ভালো। স্পেশালি 8, 9, 10, 11 জেলহাজে যে সহযোগিতা করার জন্য যে টিম থাকে তাদের খুব অভাব ফিল করছি আমরা। নবীজির রোজা মোবারকে যাব, যে মুসলমানদের যাতে শান্তি, মুসলমানদের রহমত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এটার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মেহেদি হাসান নামে এক তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতরাতে আকমল আলী রোড এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মেহেদি ও তার বন্ধু রিফাত রিকশা যোগে যাচ্ছিল। এ সময় রিকশা থামিয়ে তাদের এলো পাথারি ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। ছুরিকাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় মেহেদির। হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনা এখন পর্যন্ত মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। চট্টগ্রামের ফয়েজলেক এলাকায় এক শিশুকে হত্যার চেষ্টার ঘটনায় 2 কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের গ্রেফতার করা হয়। আহত শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় লাল গেঞ্জি পরা শিশুটি খুব ক্লান্ত ভঙ্গিতে বসে আছে, তার মুখ গলা রক্তাক্ত। এ সময় নানা প্রশ্নের উত্তরও দিচ্ছিল শিশুটি। কারা তাকে সেখানে নিয়ে গেছে ও হত্যার চেষ্টা করেছে একে একে সবই বলে সে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। দর্শক, মেহেদি হত্যাকাণ্ডের বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। তার মাধ্যমে জানবো বিস্তারিত। অভি, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ কি বলছে, একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে।
রেজা, মূলত গতকালকে ঘটনার পর থেকে কিন্তু ওই এলাকা অর্থাৎ ইপিজেড এলাকা একেবারেই থমথমে বিরাজ করছে, কারণ এর আগেও কিন্তু কিশোর গ্যাংয়ের হাতে কিন্তু চট্টগ্রামের অনেকেই আসলে নিহত হয়েছেন এবং পুলিশ কিন্তু এখনো আইনি ব্যবস্থা তারা বলছেন যে যারা জড়িত তাদেরকে আসলে শনাক্ত করার চেষ্টা চলছে এবং শনাক্ত করার পরেই তাদেরকে আসলে পরবর্তীতে আইনি প্রক্রিয়া সেই মাধ্যমে তাদেরকে আসলে নেওয়া হবে। এবং নিহতের যারা স্বজন রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তাদের যে ছেলে অর্থাৎ কোনো ধরনের তাদের দাবি যে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, তিনি তখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপরে তিনি এবং তার বন্ধু রিফাতের উপর হামলা চালায়। অর্থাৎ রিফাতের উপর হামলা চালানোর সময় কিন্তু তিনি সরে যাওয়ার ফলে কিন্তু মেহেদী হাসানের উপরে ছুরিকাঘাত হয় এবং তার পেটের মধ্যে ছুরিকাঘাত হওয়ার ফলে কিন্তু তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। পরবর্তীতে মেডিকেলে নিয়ে আসা হলে কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয় এবং অপর যে রিফাত তিনি কিন্তু আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং স্থানীয়রা বলছেন যে এই কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেক বেশি পরিমাণে বেড়েছে, ফলে এর আগেও আমরা দেখেছি যে চট্টগ্রামের ফিরোজ এলাকায় দন্ত চিকিৎসক কোরবান আলী কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে নিহত হয়েছেন। কিছুদিন পরপরই চট্টগ্রামে এই কিশোর গ্যাং সদস্যরা কিন্তু একেবারেই সক্রিয় হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এবং পুলিশ প্রশাসন তারা বলছেন যে তারা চেষ্টা করছেন তাদেরকে আসলে দমন করার জন্য। সবকিছু মিলিয়ে বলা যায় পুলিশ কিন্তু তৎপর রয়েছে এবং এখন পর্যন্ত কাউকে এই ঘটনার জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা বলছেন তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে, পরবর্তীতে আসলে জানানো যাবে কাদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ অভি আমাদের সাথে যুক্ত হবার জন্য। হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল আগুয়া গ্রামের সিএনজি চালক কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদিরের। গতকাল যাত্রী ওঠানামা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়, পরে নিহত হয় ৩ সিএনজি চালক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড স্লেটন মেলাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ঘোষণায় ডেভিড স্লেটন মেলাকে বাংলাদেশে পাঠাতে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিপ্রায়ের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। মার্কিন কংগ্রেসে হিয়ারিং এবং সিনেটের চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ সরকারের তরফে প্রস্তাবিত রাষ্ট্রদূতকে গ্রহণে অনাপত্তি প্রদান করা হলে ডেভিড মেলা বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। ডেভিড মেলা বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন, যেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ দি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় আজ সমাবেশ করবে বিএনপি। দুপুর ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ১৯টি শর্তে বিএনপিকে এই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে বৃহস্পতিবার সমাবেশের অনুমতির বিষয়ে আলোচনার জন্য ডিএমপি কার্যালয়ে গিয়েছিল দলটির একটি প্রতিনিধি দল। এদিকে শর্ত সাপেক্ষে রাজধানীর মোহাম্মদপুরের শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি পেয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে সমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সমাবেশ পালনের ক্ষেত্রে ডিএমপির পক্ষ থেকে 18টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিম্ন বর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে আগামী শনিবার দুপুর 2:30 মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি প্রদান করা হলো। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হচ্ছে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। সরাসরি আমরা যুক্ত হচ্ছি সে কার্যক্রমে। আমাদের সাথে রয়েছেন বিএম খোরশেদ, তিনি জানাবেন মানিকগঞ্জ থেকে বিস্তারিত। খোরশেদ, একটু জানতে চাই মরদেহ ঠিক কটা নাগাদ পৌঁছাতে পারে, আর দাফন কোথায় হবে, কি তথ্য আছে আপনার কাছে সবশেষ সেটা একটু জানাবেন আমাদের। রেজা, সকাল 11টায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই যে আসিম জাওয়াদের
মরদেহ আসার কথা ছিল, তবে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা জানতে পেরেছি যে সকাল 11:30 নাগাদ হয়তোবা এইখানে তার মরদেহবাহী যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারটি এসে পৌঁছবে। এবং আমরা দেখছি যে এইখানে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল, 50 সদস্যের একটি প্রতিনিধি দল, পরিবারের সদস্যরা এবং সংবাদকর্মী থেকে শুরু করে এলাকার যারা তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, তারা অনেকেই কিন্তু আসলে এখানে মরদেহের জন্য অপেক্ষা করছেন। এইখানে ফ্রিজিং যে অ্যাম্বুলেন্স, যেটি লাশবাহী অ্যাম্বুলেন্স, সেটাকে আসলে প্রস্তুত রাখা হয়েছে। সবাই আসলে মরদেহের জন্য অপেক্ষায় আছে এবং এই মরদেহটি আসার পরে আমরা যেটি জানতে পেরেছি যে এটা বাদ জমা একটি জানাজা হবে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে, এবং তার আগে আসলে মরদেহটি তার যে বাসার সামনে নিয়ে যাওয়া হবে এবং সেইখানে তার যে মা সহ যে সকল আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা হয়তোবা শেষবারের মতো তাকে এক নজর দেখবেন। এবং এরপরে সরকারি দেবেন্দ্র কলেজে বাদ জমা একটি নামাজ জানাজা শেষে তাকে দাফন করা হবে মানিকগঞ্জ পৌর এলাকার সেওতা কবরস্থানে। এবং আপনারা জানেন যে খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা, কারণ পরিবারের একমাত্র সদস্য ছিলেন এই আসিম জাওয়াদ, এবং তার এই মৃত্যুর পরে কিন্তু আসলে পরিবারে এলাকায় কিন্তু একটি শোকাবহ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবং আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত যে বিষয়টি দেখছি, তার মা বারবারই আসলে মূর্ছা যাচ্ছে, বিলাপ করছেন, এবং সবার মাঝে একটা শোকাবহ পরিস্থিতি কিন্তু আসলে এইখানে রয়েছেন। এবং বিমান বাহিনীর যে সকল কর্মকর্তারা এখানে এসেছেন, উইং কমান্ডার আন্নুর নেতৃত্বে 50 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে আসিম জাওয়াদের মরদেহ আসার পর তারা রিসিভ করা থেকে শুরু করে এখানে জানাজা এবং কবরস্থান পর্যন্ত, তারা যে দাফন পর্যন্ত তারা আসলে থাকবেন, এবং তাদের যে বিমান বাহিনীর নিয়ম অনুযায়ী যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ করার পর আসলে তাকে দাফন করা হবে। রেজা, নিশ্চয়ই সেখান থেকে সবশেষ তথ্যগুলো পরবর্তীতে আপনার মাধ্যমে আরও জেনে নিতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি সেনা ও হামাসের মধ্যে চলছে ব্যাপক লড়াই। এরই মধ্যে শত্রু মিত্রদের সব চাপ উপেক্ষা করে জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি পদাতিক বাহিনী। ট্যাঙ্ক থেকে ছুটছে গোলা, তবে হামাস যোদ্ধারাও দিচ্ছে পাল্টা জবাব। রকেট আর মর্টার ছুড়ে গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও তেল আবিবে সেনাদের প্রতিরোধ করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। এদিকে রাফায় বিমান হামলা ও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যে এরই মধ্যে 80,000-এর বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছে। কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারির জবাবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় পাল্টা জবাবে হামাসকে পরাজিত করতে দরকার হলে আঙুলের নখ দিয়ে এই লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো ইসরায়েলের অস্ত্রের চালান স্থগিতের হুমকি দেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বার্তা, রাফায় স্থলাভিযান শুরু করলে ইসরায়েলকে অস্ত্র দেবে না ওয়াশিংটন। It's not the Holocaust in one day. In one day, you're right. ৭৬ বছর আগে যখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি তখন আমাদের কাছে অস্ত্র ছিল না, পাশাপাশি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও ছিল, কিন্তু আমাদের যা ছিল তা হলো চেতনা, বীরত্ব ও একতা, যার কারণে আমরা বিজয়ী হয়েছিলাম। এখন আমরা আরো বেশি শক্তিশালী। শত্রুদের ধ্বংস করতে আমরা দৃঢ় প্রত্যয়ী। যদি একা লড়াই করতে হয় তাই করব, প্রয়োজনে শুধু হাতের নখ দিয়েই লড়াই করব। রাজধানীর আজমপুর রেলগেট থেকে দক্ষিণখান মাজারে যাওয়ার রাস্তা বৃষ্টি হোক বা না হোক সারা বছর ডুবে থাকে পানির নিচে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় ম্যানহোলের ময়লা পানিও আসে রাস্তায়। চরম বিরক্তি আর ভোগান্তি নিয়ে এই পথে যাতায়াত করেন এখানকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এমন সমস্যা চললেও সমাধানে নেই কার্যকর উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম। কোদাল হাতে পানি প্রবাহের নালা তৈরি করছেন ফারুক হোসেন। পাশের মসজিদের মুসল্লিদের সুবিধার কথা ভেবে নিজ দায়িত্বে এ কাজ করছেন তিনি। মসজিদ গেতে তো একটা প্যান একবার পাল্টাইলে আর একবার ঘুরিয়ে দিয়ে আবার পাল্টা লাগে, মানে 10 মিনিট একটা প্যান পরে থাকতে পারি না। দক্ষিণখান আর উত্তরখান এলাকার মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের সারা বছরের চিত্র এমন। জলমগ্ন রাস্তায় চলাচলে এলাকাবাসীর বিপত্তি চরমে। গত 4-5 বছর থেকে এই জলাবদ্ধতার মধ্যে আছি।
এটার কোনো সুব্যবস্থা হচ্ছে না। রাস্তাটা দেওয়া হয় না, এর দায়িত্বটা দেওয়া হয় না। রাস্তা খোঁড়াখুড়ি কাজে চলার কারণে এই রাস্তাগুলো দুর্ঘটনা ঘটছে। 4টা মোটর নষ্ট হয়েছে, আর গাড়ি বিয়ারিং তো 2 দিনও যায় না। পানি বেশি হলে দিক দেওয়া যত্ন না, মোটর নষ্ট হয়েছে প্রতিদিন। সময় অসময়ে খোঁড়াখুড়িতে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। নোংরা পানিতে চলাফেরায় প্রায়ই নানা চর্মরোগে ভুগছেন কেউ কেউ। এলাকাবাসী জানায়, জলাবদ্ধতার সমস্যা সমাধানের দাবি বহু বছরের হলেও কানে তোলে না কেউ। পায়ে একটু চুলকায়, পরে পাও সাবান দিয়ে ধুইয়া, পরে সরষের তেল দিয়ে পানি পাড়াইতে পাড়াইতে পাও গা হয়ে গেছে। এই নেতা ফেতা আছে, কয় যে রাস্তা ঠিক করে দিব, আমার ঘরে বুট দেন, হ্যাঁ তো দিলাম, কিন্তু রাস্তা ঠিক করে দেয় না। এটা অভিভাবক শূন্য এলাকা, এখানে কমিশনাররা ইলেকশনের আগে তারা সব করে দিবে, এই করবে সেই করবে, কত কিছু করবে, কিন্তু এরপরে আসে কোনো খবর নাই। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এখন বোধহয় বর্ষাকাল চলছে, কিন্তু বর্ষা আসতে তো আরও অনেক সময় বাকি। দক্ষিণখানের মানুষ বলছে, বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগের সাথে জীবনযাপন করলেও এখনও কেউ দেখেননি দৃশ্যমান কোনো উদ্যোগ। তবে মেয়র জানান, ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। চলতি বছরেই মানুষ সুফল ভোগ করবে। যে এলাকাতে 50 বছর যাবৎ সমস্যা ছিল, এটি কিন্তু এখন স্টেপ বাই স্টেপ সমস্যা কিন্তু সমাধানের দিকে চলে যাবে। আমরা টোটাল 18টি ওয়ার্ডকে কিন্তু একবারে কাজ করতে পারবো না, ঠিক স্টেপ বাই স্টেপ কাজ করব, এবং সেই কাজগুলো শুরু হয়েছে। উত্তর সিটির মাস্টার প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন হলে জলাবদ্ধতার ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা মেয়রের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ক্রেন ও রোড রোলার অপারেটরের মতো ভারী কাজের প্রশিক্ষণ নিতে এগিয়ে আসছেন নারীরা। দক্ষতায়ও পাল্লা দিচ্ছেন পুরুষদের সাথে। এরকম প্রায় 2000-এর মতো নারী এলজিইডি ও ইফাদের সহযোগিতায় 5 রকমের কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন। ভারী শিল্পের কাজে যাদের চাহিদা বাড়ছে দেশে এবং বিদেশে, এক্ষেত্রে আরও সহযোগিতা বাড়াতে চায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ। সম্প্রতি নীলফামারী ঘুরে এসে প্রতিবেদনে জানাচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। নীলফামারীর জলঢাকার নুরানী আক্তার দেখতে অনেকটা রোগা পাতলা, কিন্তু অদম্য তার মনোবল, স্বপ্ন ভিন্ন কিছু করার। সেলাই কিংবা হালকা কাজ নয়, প্রশিক্ষণ নিয়েছেন 25 টনের ক্রেন অপারেটরের ভারী কাজের। ইপিজেড সহ শিল্প কারখানায় চাকরির অপেক্ষায় এখন নুরানী। অনেক জায়গায় সিভি দিছি, উত্তরা ইপিজেডে, তারপর রামগঞ্জ ইপিজেড। স্থানীয় কলেজে বাংলায় অনার্স করার পাশাপাশি উম্মে রোমান রেখা রাস্তা তৈরিতে ব্যবহৃত রোড রোলারের প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশে গিয়ে কারিগরি প্রশিক্ষণের এই অভিজ্ঞতা কাজে লাগানোর স্বপ্ন তার। পাড়ার লোকেরা বাইয়া বলছিল, এটা চালে আবার তুমি কি করবা, বিদেশে যাওয়ার সুযোগ পাই তাহলে তো অবশ্যই যাব। ফর্কলিফট অপারেটরের প্রশিক্ষণ নিয়ে পলিরানী রায় অবশ্য দেশেই চাকরি পাকা করেছেন। বলেন, শুধু ভারী ও হালকা নয়, সুযোগ পেলে সব কাজই পারে নারীরা। ড্রাইভিং অপারেটিং দুটো একসাথেই করি। এটার কাজ হচ্ছে সাধারণত বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের ভিতরে। টাইলস কোম্পানি এখানে কথা বলছে ওখানে হলে তোমাকে ঢুকাই দিব। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের আর্থিক সহযোগিতায় এলজিইডির প্রকল্পের মাধ্যমে 25 জেলায় এরকম কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন প্রায় 2000 নারী। দেশে চাকরির পাশাপাশি কারিগরি দক্ষতার কারণে বিদেশে চাহিদা বাড়ছে তাদের উৎসাহ ভালো এবং তাদের পারফরমেন্সও বেশ ভালো। তাদের দেখা দেখি আরও কিছু মেয়েরা উৎসাহিত হচ্ছে। বিদেশে যে আমাদের ম্যান পাওয়ার যারা বাইরে কাজ করছে, সেখানে একটা হিউজ ডিমান্ড আছে, বিশেষ করে মিডল ইস্টে, এবং রিসেন্টলি যেটা আছে মালয়েশিয়া এবং জাপানে, যেটা কেয়ার গিভার, যেটা স্কিল ডেভেলপমেন্ট। বছরে প্রায় 5 থেকে 6000 কর্মী বিদেশের বিভিন্ন দেশে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে। সম্প্রতি নীলফামারীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে এক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির আশ্বাস দিয়েছেন ইফাদের ভাইস প্রেসিডেন্ট। সামাজিক বেড়াজাল অতিক্রম করে নারীরা ভারী কাজের প্রশিক্ষণ নিচ্ছে, এটা খুবই উৎসাহের। তারা খুবই আত্মবিশ্বাসী ও ভালো করছে। চাকরির ক্ষেত্রে যা সহায়ক হবে। ইফাদ সবসময় এ ধরনের কাজে উৎসাহ দেয়, সহযোগিতা করে। IFAD works for this type of activities. 58টা উপজেলা আছে, সুতরাং এই ধরনের প্রজেক্টের মাধ্যমে এই অন্যান্য উপজেলাগুলিতেও যাতে এর সুফলটা চলে যায়। কারিগরি দক্ষতা বৃদ্ধি ও জলবায়ুর প্রভাব মোকাবেলার বিষয়টি ভবিষ্যৎ প্রকল্প পরিকল্পনায় বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে ইফাদ ও এলজিইডি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, নীলফামারী।
আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভনে ঠাকুরগাঁয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড নামের বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, ভালো চাকরি, ফ্ল্যাট ও প্লট পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে মোটা অঙ্ক জামানত নিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু অনেক দিন পেরিয়ে গেলেও চাকরি অথবা আমানতের টাকা কিছুই ফেরত না পেয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন ভুক্তভোগীরা। পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এরপর থেকেই পলাতক অভিযুক্ত। প্রতারিত হয়ে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। অভিযোগ, আকর্ষণীয় বেতনে চাকরি, প্লট ও ফ্ল্যাট দেওয়ার প্রলোভনে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। প্রায় 7 মাস আগে ঠাকুরগাঁও সদরের ঘোষপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড। কখনো রিয়েল এস্টেট, কখনো অ্যাগ্রো ফার্ম, আবার কখনো বা ট্রেনিং সেন্টার। চাকরি দেয়া বা আমানত সংগ্রহের নামে হাতিয়ে নিয়েছে শতাধিক মানুষের সম্বল। বললো এমএ পাস লাগবে, আমরা এমএ পাস আছে, তাই ঠিক আছে। আসার পর বললো যে 2.5 লক্ষ টাকা লাগবে, 2.5 লক্ষ টাকা দেবেন, আপনি হলো মাসে 20,000 টাকা আপনার স্ত্রী বেতন পাবেন। অনেক কষ্ট করে টাকাগুলো জমা করছি, 1 লাখ টাকা জমা করে তারপরে এখানে আসছি। আসে বলতেছে কি অনেক দূর আগায় যাবে, আপনার ছেলে অনেক ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার ছেলের কোনো চিন্তা ভাবনা থাকবে না। আমাকে ওরা জব দিবে অফিসিয়াল ইনচার্জ পদে। আমি বললাম যে কাজ কি থাকবে, বলছে যে 32 জন আমাদের ইয়ে আছে, ওনাকে আপনি ডিরেকশন দিবেন যে ওরা কি কি কাজ করবে। এটার জন্য আমার কাছে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই শামিমা দিনাজপুরে তো 2 বছর আগে সে প্রায় 4 থেকে 5 কোটি টাকা ওখানে মানে একইভাবে ফ্রড করছে। অর্থ জামানতের বিষয়টি স্বীকার করলেন খোদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ব্যবসা চালাতে জামানত সংগ্রহের অনুমোদন দেখাতে ব্যর্থ তিনি। বের হয়েছে 40 লাখ। প্রত্যেকের সাথে একটা চুক্তিপত্র আছে, এখানে ইনভেস্ট করলে এই চুক্তিপত্র অনুযায়ী 24 মাস পর্যন্ত উনি লাভ এবং আসল 2টা টাকায় পাবেন। 2023 সালে সদরের চণ্ডীপুরে এক ব্যক্তির কাছ থেকে 3 একর জমি কিনে ঠিকাদারি ব্যবসাও শুরু করে প্রতিষ্ঠানটি। জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন পাওয়ার মূল কপিও দেখাতে পারেনি প্রতিষ্ঠানের এমডি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। আমরা বর্তমানে আসছি পরিবেশ পরিস্থিতি শান্ত, শৃঙ্খল ছিল সেই অবস্থা এখন নাই। পরবর্তীতে এনাদের আইনগত এরা যদি অভিযোগ করে বা মামলা করে সেই হিসেবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অনুমতি ব্যতীত আমানত সংগ্রহের কাজ কেউ আসলে করতে পারবে। তো যে প্রতিষ্ঠানটির কথা বলা হচ্ছে, এই প্রতিষ্ঠানটির কাগজপত্র আমরা যাতে বাছাই করবো। ওনাদের যদি এই ধরনের কোনো অনুমতি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমানত সংগ্রহের কাজ আমরা এখানে করতে দিব না অবশ্যই। এই ঘটনায় মামলা হয়নি কোনো। পলাতক প্রতিষ্ঠানটির মালিকপক্ষ অর্থ ফেরতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।